করে দিচ্ছি দ্য জেনারেল, আমি এলডি লিখে দিচ্ছি, পুরোটা লিখছি না, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার is of the form। একটা ভালো ব্যাপার খবর আছে, তোমার কি? এইচওডি, ঠিক আছে, আমার নাম্বার আমার নাম্বার খুব সম্ভবত ছিল, একটা স্টুডেন্ট পাঠিয়েছে আমার কাছে, ঠিক আছে, এইচওডি বলেছে টিউশন পড়তে, ঠিক আছে, এবার আমি বলছি যে কলেজে তো টিউশন পড়ার তো বারণ আছে, এইচওডি বলেছে কেন, বলছে এইচওডি তো আপনার নাম্বার দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম্বার অনেক প্রফেসরের কাছেই আছে, এইচওডির কাছে। যেমন বিসির কাছে আছে। যেমন বিসি এর কাছে আছে, এইচওডির কাছে আছে, এসপির কাছে আছে। এসপির এইচওডির কাছে কাছে কি, আছে এটা আমি, এসপির কাছেও আছে, আর ডিসির কাছে আছে। হ্যাঁ, এই কজন আছে। এসপির কাছে কি করে গেল? এসপির কাছে পৌঁছে গেছে, আলাদা। মানে সেটা স্টুডেন্ট থ্রু পৌঁছে গেছে, না হলে তো পৌঁছানোর কথা না। হ্যাঁ হ্যাঁ, মানে স্টুডেন্টের থ্রুতেই পৌঁছেছে। কারণ মানে সে আপনি কি বলতে চাইছেন যে বিসির কাছে স্টুডেন্টের থ্রুতে পৌঁছে? বিসির কাছেও তো তাই, না না না, বিসির কাছে এইচওডির। আগে থেকেই ছিল, বিসির সঙ্গে আমার এমনিতে কথা হতো আগে। আচ্ছা আচ্ছা। এখন তো কথা হয় না, মানে অ্যাকচুয়ালি বিসি এখন মানে বলতে গেলে একটু টাল হয়ে গেছে, বুঝতে পারলে। প্রথম প্রথম ঠিকঠাকই ছিল, কারণ প্রথম আমরা মানে অ্যাকচুয়ালি বিসি চাকরি পেয়েছে তোমার 2017 সালের শেষের দিকে, তার মানে আমরা তোমার ধরো তখন সেকেন্ড সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। তো শেষের দিকে আমাদের তখন ক্লাস হতো না, মানে আমরা অ্যাকচুয়ালি থার্ড ইয়ারে ফার্স্ট হচ্ছে আমাদের ক্লাস নিয়েছিল, সেকেন্ড ইয়ারেও নিয়েছিল লাস্টের দিকটা, তখন তো আমরা কলেজ অতটা ক্লাস ক্লাস করিনি। আমাদের ওই কি আমাদের ক্লাসিক্যালটা মানে যে ফেরারি কার্ডার্স গুলো, ওগুলো সেকেন্ড ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে শেষে, সেকেন্ড ইয়ারে ছিল মেনলি। তো ওই সময় ক্লাস নিয়েছিল, আমরা তো ক্লাস ক্লাস করিনি, কিন্তু ভালো পড়াতো। মানে দু একটা হয়তো ক্লাস করেছি, ভালো পড়াতো, একটা নোটস নিজে তৈরি করে নিয়ে আসতো, সেরকম করে পড়াতো ঠিকঠাক। প্লাস আমাদের কমপ্লেক্সটা নিয়েছিল, ওটাও মোটামুটি ঠিকঠাকই পড়াতো। প্লাস সেটা নিয়ে সেই রিলেটেড কথাবার্তা, তারপরে বিভিন্ন সময় হচ্ছে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলতো, কারণ যেহেতু আমাদের একদম মানে আমরা ফার্স্ট ব্যাচ যার ম্যাচে টোটালি পড়াশোনা শুরু করেছি আর কি। তার আগে তো আদার্স ব্যাচ গুলো আরো অনেক বছর পড়েছে, আমরা মাত্র এক বছরই পড়েছি। তো সেই হিসেবে রাস্তাঘাটে দেখাশোনা হলেও চিনতে পারতো। এখন জানি না চিনতে পারবে কিনা, বা এখন তো বহু বছর দেখা হয়নি, চিনতে আশা করি পারবে। এইচওডির ওইটা কাছে আছে এটা আমাকে এইচওডি বলেছে, আর এসপির কাছে আছে এটাও আমি জানি। এইচওডি, এইচওডি তোমার মানে আমার সম্বন্ধে এইচওডি কোনো কোনো কথা হয়েছে তোমার নাকি কোনোদিন? না না, ডাইরেক্ট হয়নি, আমাকে বলেছিল যে এরকম পড়ায় তো তুমি যদি অসুবিধা হয় কলেজে তাহলে পড়তে পারো, অনেকজনই পড়ে এরকম বাইরে। আচ্ছা। মানে আমাকে আপনার নাম টাম কিছু বলেনি, আপনাকে এই আপনার এই যে ম্যাথ জাংশন সেটা একবার উল্লেখ করেছিল, আপনার নামে বা আপনার ফোন নাম্বার আছে এইসব কিছু কথা। আরো দুটো তিনটে জায়গার নাম বলেছিল একসাথে। তো আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই চেনে ব্যাপার। হুম। দেখো, দ্য জেনারেল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার ইচ অফ দ্য ফর্ম। দেখো এক ব্যাপারটা কি বলতো, আমরা যেভাবে টিচারদের দেখেছি আর তোমরা যেভাবে দেখছো না, একটু অনেকটা ডিফারেন্ট। কেন বলছি, মানে অটোনোমাস হয়ে যাওয়ার কারণেই যত সমস্যা তৈরি হয়েছে। আমরা তো ইউনিভার্সিটির সঙ্গে সে ছিলাম, ইউনিভার্সিটিতে যেহেতু সে ছিলাম, তো হয়েছে। আমরা অত পাত্তা দিতাম না কাউকে, বুঝতে পারছো? দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের হচ্ছে কিছু স্টুডেন্টও আছে যারা সুবিধা নেওয়ার জন্য ওখানে যাচ্ছে, কথা বলছে, পরিচয় করছে, আলাপ করছে। এই ব্যাপারটা তো তখন ছিল না। এটা এখন একটা সেটাই ব্যাপার হয়ে গেছে। প্রফেসররা ভাবে যে যে এরা আমার সাথে যদি থাকে তাহলে এরা নিশ্চয়ই আমাকে পছন্দ করে, আমাকে মানে কি বলবো, তেল ভালোবাসে মারছে বা তেল যেটাই। মারছে, হ্যাঁ। এটা একটা ব্যাপার হয়ে যায়। আমাদের আমাদের দেখো, আমাদের অ্যাকচুয়ালি তোমার মানে কি বলে, টিচাররা এমনিতেই আমরা পড়াশোনা ধরো দ্বারা করতাম বা কিছু করতাম, সেই রেসপেক্ট আমাদের চিনতো বা কিছু করতো। সেখানে ওই ব্যাপারটা কিছু ছিল না যে আমাদের নাম্বার দেবে, আমরা তো 100 মার্কসের এক্সাম দিতাম, পুরো 100 মার্কসে। তার ফলে তোমার কি হচ্ছে, 100 মার্কসের এক্সাম দিলে তোমার ওখানে কলেজে কোনো নাম্বার থাকতো না, নট এ সিঙ্গেল ওয়ান, কোনো নাম্বার থাকতো না। শুধু কি করতো, যারা অ্যাটেন্ডেন্স থাকতো না তাদেরকে ওই প্রি টেস্ট, যেটা মানে তোমার যেটা আমাদের টেস্ট একটা এক্সাম হতো মানে পরীক্ষা ঠিক আগে, ওই এক্সামটাই হুম দুবার দিতে হতো, রিটেস্ট দিতে হতো, ওইটুকুই হতো, তার হুম থেকে বেশি কিছু হতো না। আদার্স হুম। মোটামুটি সবাই সবাইকে মোটামুটি চিনতো বা কিছু। এখন অটোনোমাস হয়ে যাওয়ার ফলে নিজেরা নিজেদেরকে বিশাল কিছু ভাবে বা এরকম টাইপের। এবার তো আরেকটা এটা সমস্যা হবে হচ্ছে যে এইচওডি তো এইবার থেকেই প্রথাটা শুরু করেছে যে ওর সাবজেক্টটা আলাদা করে আবার আরেকটা পরীক্ষা নিচ্ছে। মানে
থার্ড ইয়ারদের আগের বার লাস্টের যে এইচওডি যে পেপারটা নিত, কি নিত মনে পড়ছে না আমার ঠিক, যে কিছু একটা হ্যাঁ ও টোপোলজি নিত। তো হ্যাঁ। টোপোলজির জন্য আবার আরেকটা এক্সট্রা পরীক্ষা নিয়েছে। কেন? তো আমাদেরকেও করবে, ওই যে ইচ্ছা হয়েছে। মানে এক্সট্রা পরীক্ষা মানে সেটা কোথায় যোগ হবে? সেটা যোগ হবে হচ্ছে ওই তো ওই যেটা হচ্ছে ওই 30 নম্বর আমাদের যেটা ওই প্র্যাকটিক্যাল বা প্রেজেন্টেশন থাকে, সেখানে 10 নম্বর যোগ হবে। আচ্ছা, তো সবাই শুরু করে দিলে তো মুশকিল হয়ে যাবে। না না, সবাই শুরু করতে পারবে না। শুরু করার কথা তো সবারই ছিল, কিন্তু কেউ করে উঠতে পারেনি, স্বাভাবিক। সিলেবাস শেষ হচ্ছে না, কিছু শেষ হচ্ছে না, কি করে পড়ি? এইচওডির তো আবার সিলেবাস শেষ হতে অসুবিধা হয় না, আপনা আপনি সিলেবাস শেষ হয়ে যায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যত যত সমস্যা হচ্ছে অটোনমাসটা নিয়ে, না হলে কিন্তু স্টুডেন্টরা খুব ভালো করে পড়াশোনা করতো, কারণ তোমাদের ইউনিভার্সিটির সঙ্গে অলমোস্ট তোমাদের সিলেবাস সেম। এবার শুধুমাত্র কি ইয়ার গুলো আলাদা, মানে ধরো হুম তোমাদের যেটা ফার্স্ট সেমে আছে ওদের থার্ড সেমে, সেকেন্ড সেমে আছে, বা কোনোদের তোমাদের সেকেন্ড সেমে আছে ওদের তো থার্ড সেমে আছে, এভাবে আলাদা, কিন্তু আলটিমেটলি তো একই। হুম। আচ্ছা দেখো, এটা তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তো জেনারেল ফর্মটা এটাই ছিল, এটা জানো, যেখানে তুমি এই জায়গাগুলো একটু মনে রেখে দেবে। এ এ নট এ ওয়ান এ এন আর কিউ এক্স আর কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স। এ নটটা অবশ্যই নন জিরো, আর কিউ এক্সটা জিরো হলে সেটা কি হোমোজিনিয়াস হয়ে যাবে, হ্যাঁ। আদারওয়াইজ নন হোমোজিনিয়াস। রিমার্কস দিয়ে লিখে দেবে। এগুলো সবই জানো, জাস্ট আমি একবার মানে রিপিট করে দিচ্ছি যাতে মনে থাকে। ইফ কিউ এক্স ইকুয়ালস টু জিরো, the differential equation d is called homogeneous. And otherwise non-homogeneous. এটা তো জানো মোটামুটি, এগুলো নতুন করে বলার কিছু নেই। তা তবুও একবার একবার করে জিনিসগুলো দেখে নাও। মনে সবই আছে, কিন্তু সেটা লেখার পর মনে পড়ছে। হ্যাঁ, ওখানে তো একসঙ্গে পুরো জিনিসগুলো পড়েছিলে, এখানে আমি শর্ট নোট করে পুরো লিখে দিচ্ছি, বুঝতে পারবে, অনেকটা সুবিধা হবে। হুম। আচ্ছা, এটা না আমি লিনিয়ার ইকুয়েশনটা এখানে একটা নাম দিয়ে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি এটার রেসপেক্টে বিভিন্ন রকম রেজাল্ট ফেজাল্ট বলবো, যেগুলো আমাদের কাজে, এগুলো আমরা বলেছি যখন পড়েছিলাম তখন হয়তো বলেছি। আচ্ছা, এখানে বেসিক্যালি সলিউশনের কিছু প্রপার্টি বলছি। কনসিডার the nth order linear differential equation, ওয়ান ধরে যে নাম দিয়েছি, ইফ এন ধরার মানে এন সংখ্যক সলিউশন থাকবে, ওয়াই ওয়ান হ্যাঁ। ওয়াই টু ওয়াই এন, বি এনি এন সলিউশন, এন সলিউশন। এলআইটা বললাম না, এলআইটা নিয়ে পরে বলছি। দেন এখানে কিছু কিছু ডিডাকশন দেখো, এটা ফার্স্ট যেটা ডিডাকশন হচ্ছে, যদি হোমোজিনিয়াস হয় তাহলে এনি লিনিয়ার কম্বিনেশনটা সলিউশন হয়ে যাবে, আর যদি নন হোমোজিনিয়াস হয় কনভেক্স কম্বিনেশনটা সলিউশন হবে। এটা লিখে দিচ্ছি। কনভেক্স কম্বিনেশনটা কি ছিল মনে কনভেক্স পড়ছে না। কম্বিনেশন মানে কোএফিসিয়েন্ট, মানে ওই সি ওয়ান ধরো ওয়াই ওয়ান, সি টু ওয়াই টু, সি এন ওয়াই এন, এই কোএফিসিয়েন্ট গুলোর সামটা ওয়ান হবে, এটাকে আচ্ছা আচ্ছা, কনভেক্স হ্যাঁ। কম্বিনেশন বলছে। লিনিয়ার লিনিয়ার কম্বিনেশন of any n solutions y1 y2 dot dot করে yn of differential equation 1 each also solution if, দেখো এভাবে কিভাবে বসছে একটু খেয়াল করো, either qx
এটা 0 হবে, অর মানে ইনডিরেক্টলি এটা বলছি, এটা 1 হবে। তার মানে বেসিক্যালি আমরা কি বললাম, যদি কিউ এক্সটা 0 হয় তাহলে নর্মাল কম্বিনেশনটাই সলিউশন হয়ে যাচ্ছে, লিনিয়ার কম্বিনেশনটাই সলিউশন। আর যদি কিউ এক্স নন জিরো হয়, মানে এটা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, যদি কিউ এক্সটা নন জিরো হয় তাহলে তোমার এই সি ওয়ান গুলোর সাম মানে কনভেক্স কম্বিনেশন, এটাকে কনভেক্স কম্বিনেশন বলছে। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো নেক্সট দেখো, এটা আমি পরে না হলে লিখেও দিচ্ছি পরের স্টেপে। আমার যেভাবে লেখা আছে আমি সেইভাবে লেখার জন্য ট্রাই করছি, কারণ এভরি কনভেক্স combination of any in solution y1 y2 dot 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 yn of differential equation 1 is also solution। আচ্ছা, এখানে আমি কিছু বললাম না, কিন্তু কনভেক্স হলে সেটা হোমোজিনিয়াসের তো হবেই হবে, সঙ্গে নন হোমোজিনিয়াসেও হবে। এই কারণে বলে দিচ্ছি একেবারে, এভরি নন কনভেক্স কম্বিনেশন অফ এনি এন সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অলসো সলিউশন। কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে মানে হোমোজিনিয়াসের ক্ষেত্রে ম্যান্ডেটারি না, কিন্তু নন হোমোজিনিয়াসে ম্যান্ডেটারি। তাহলে কনভেক্সটা তাহলে হ্যাঁ হোমোজিনিয়াসও এটা তো হবে, নন একটু হোমোজিনিয়াসও হবে। হোমোজিনিয়াসে কি করে হবে? হোমোজিনিয়াস হবে না কেন? আর হোমোজিনিয়াস তো এনি সলিউশনই হচ্ছে, ও ঠিক আছে। এনি সলিউশনের মধ্যে তো কনভেক্স সলিউশনটা তো পড়ে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওখানে তোমার সাম করে 1 হোক আর না হোক তাতে কিছু এসে যায় না। হুম। দেখ থার্ড, থার্ড কি বলছে, এটাকে বাস এই প্রথমটাকেই বারবার ভেঙে ভেঙে এখানে বলছে, এভরি লিনিয়ার combination of any in solution। এটা আগে যেটা বলেছে সেটাকে ল্যাঙ্গুয়েজটা একবার বলে দিচ্ছে। এগুলো লেখা ছিল এইভাবে, একটা লিখলে না লিখলেও হতো এগুলো, y1 y2 yn of nth order differential equation, basically linear differential equation of 1। আচ্ছা, এখানে হোমোজিনিয়াসটা বলে দিয়েছে একেবারে। হোমোজিনিয়াসের ক্ষেত্রে এনি সলিউশনটা হয় nth order homogeneous differential equation is also solution, also solution। ঠিক আছে, তার মানে দেখো কনভেক্সটা হচ্ছে তোমার সোজা কথায় নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে, আর যে কোনো কম্বিনেশনটা হোমোজিনিয়াসের ক্ষেত্রে সেখানে কনভেক্সও হবে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট দেখো, ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন কাকে বলে? ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। ফান্ডামেন্টাল এটা সেট আবার অফ কি? সলিউশন, আচ্ছা লিখি তারপর বুঝতে পারবে। ইফ y1 y2 yn are n linearly independent solution of, এখানে এক্সট্রা কিছু লিখছি না, এগুলো সবই কাজে লাগবে, nth order ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবশ্যই, nth order homogeneous linear differential equation is called fundamental set of solution। আচ্ছা, if y1 y2 yn at the nth n linear n solution of nth order homogeneous
linear differential equation is called fundamental set of solution. Fundamental set of solution. Set of solution. আচ্ছা, এটা একটা আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে। ধরো dy d2y dx2 ইকুয়ালস টু, ধরো আমি বললাম 4y ইকুয়ালস টু ধরো সাম সাইন sin 5x। এটা তোমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বললাম। তাহলে এখানে তোমার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? অক্সিলারি ইকুয়েশন মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছি, লিখুন। y ইকুয়ালস টু টু দি পাওয়ার mx বসিয়ে করতাম, তাহলে m স্কয়ার মাইনাস 4 এটা এটা হবে অক্সিলারি ইকুয়েশন। এই তাহলে ভ্যালুগুলো কি হয়ে যাবে? m এর ভ্যালু প্লাস মাইনাস 2। তাহলে এটা সলিউশনটা তোমার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয়? y c টা c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 2x। এখানে দেখো e টু দি পাওয়ার 2x আর e টু দি পাওয়ার মাইনাস 2x এগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, তার মানে এখানে e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার মাইনাস 2x এইটা একটা ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে nth অর্ডারে n খানা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট পেতে হবে, এটাই হচ্ছে। একদম তাহলে ওটা ফান্ডামেন্টাল। মানে তোমাকে একটা সেট দিয়ে বলবে এটা ফান্ডামেন্টাল কিনা, প্রথম কথা দেখতে হবে সলিউশন হচ্ছে কিনা, তারপরে দেখতে হবে তোমার হোমোজিনিয়াস হচ্ছে কিনা। এটাকে ধরো তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। এটাকে যদি এভাবে দিতাম d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু, এখানে কিন্তু হোমোজিনিয়াস সিস্টেম সেটা বলতে হবে কথা নেই, নন হোমোজিনিয়াস বলতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল সেটটা হবে হোমোজিনিয়াসের জন্য। এখানে অক্সিলারি ইকুয়েশন কত? m স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে m এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2y। এখানে y c টা কি হয়ে যাবে? c1 cos 2x প্লাস c2 sin 2x। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে ফান্ডামেন্টালটা কি হবে? sin 2x cos 2x। পার্টিকুলার সলিউশনটা কিন্তু ফান্ডামেন্টাল না, ওটা আলাদাভাবে তৈরি হয়। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এখানে আরো কিছু কিছু যা জিনিস, যেমন দ্য সলিউশন, এটা আগেও হয়তো বলেছি কোনো সময়। সলিউশন সেট of the nth order homogeneous linear differential equation forms a vector space. Of dimension n. এই কোশ্চেনটা এবারে তোমাদের পরীক্ষায় দিয়েছিল, এটা আমি অ্যাকচুয়ালি করাইনি, পরীক্ষাতে তোমাদের দিয়েছিল কিন্তু। The solution of nth order homogeneous linear differential equation forms a vector space of dimension n. হ্যাঁ, এটা দিয়েছি। যেমন ধরো তোমাকে আমি একটু বললে বুঝতে পারবে, একটা যদি এক্সাম্পল আমি দিই। ধরো wyx such that d2y dx2 plus ধরো 4y equals to 0 where y x is the সলিউশনটার কথা বলছি। তাহলে এটাকে তুমি যখন সলভ করবে, সলভ আমাদের করা আছে অ্যাকচুয়ালি, এটা লিনিয়ার স্প্যান অফ কত হবে? sin 2x e1, হ্যাঁ, না না, এখানে যেহেতু প্লাস আছে sin 2x cos 2x হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা ডাইমেনশন অফ w কত হচ্ছে? 2 হচ্ছে, কারণ এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এলাই বুঝতে পারছো? হ্যাঁ, এই হচ্ছে তোমার এটা দিয়ে বলছে। কিন্তু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে হবে কোনো গ্যারান্টি নেই কিন্তু, কারণ নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে হবে না, তার কারণটা কি 0 0 তো নেই।
যেরকম আমরা ওই সিস্টেম হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে বলেছিলাম না, হুম। আগে একটা কোনো ক্লাসে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে বললাম যে ভেক্টর স্পেস ফর্ম করে, আর নন হোমোজিনিয়াস হ্যাঁ, সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে ফর্ম করে না, বলেছিলাম তখন না? জিরোটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, তখন না, তখন জিরোটা অ্যাড করিনি, মানে জেনারেল যদি আমি বলি হোমোজিনিয়াসের ক্ষেত্রে ভেক্টর স্পেস ফর্ম করবে, তার ভেক্টর স্পেসটা বেসিক্যালি কি নাল স্পেস হয়ে যাচ্ছে, ডাইমেনশনটা নালিটি বলছি। আর হ্যাঁ, নট হোমোজিনিয়াসের ক্ষেত্রে ভেক্টর স্পেস ফর্ম করেই না। যেটা তোমাকে আমি ওই নালটা অ্যাড করেছিলাম সেটা আলাদা, সেটা হচ্ছিল একটা তোমার আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো নন জিরো হয়, তার সঙ্গে জিরো অ্যাড করে আমি একটা ভেক্টর স্পেস তৈরি করেছিলাম, যেটাকে আমরা মানে যার ডাইমেনশনটাকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলেছিলাম বা আইগেন স্পেস বলেছিলাম। হুম, হ্যাঁ, সিস্টেম ঠিক অফ আছে, ঠিক আছে। সিস্টেম অফ ইকুয়েশনে কিন্তু আমি জিরো অ্যাড করে বলিনি, হ্যাঁ, খেয়াল করবি হ্যাঁ, কি বলছি, পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ, 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 ওটা বুঝতে ছিল পারছি। একটা আইগেন ভ্যালুর করসপন্ডিং যেসব আইগেন ভেক্টর গুলো হচ্ছিল, সেগুলো কিন্তু আইগেন ভেক্টরের ডেফিনেশনই হচ্ছে নন নাল ভেক্টর, তাহলে সেখানে জিরো তো প্রেজেন্ট নেই, তাহলে সেই নন নাল ভেক্টর গুলো উইথ জিরো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, সেটাকে আমরা আইগেন স্পেস বা ক্যারেক্টারিস্টিক স্পেস বলেছিলাম। আর ডাইমেনশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক স্পেস ইজ কল্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। হুম, বোঝা যাচ্ছে? হুম, হুম, হুম। হ্যাঁ। ওখানে কিন্তু তোমার নন হোমোজিনিয়াসের সলিউশন কিন্তু না, ওটা কিন্তু না, ঠিক আছে, হুম, এটা মনে রাখবে। ওকে, এখানে দেখো অ্যাডিশনালি পরের নোট, এভরি, আচ্ছা এটা মানে ভেক্টর স্পেসেরই বেসিক্যালি একটা রেজাল্ট। আমরা ভেক্টর স্পেসে পড়েছিলাম, মনে করো যে একটা ভেক্টর স্পেসের যদি ডাইমেনশন এন হয়, তাহলে একটা যদি তোমার যে কোনো সেট পাও যেখানে এন প্লাস ওয়ান সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে সেই সেটটা কি হয়ে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মনে করো হ্যাঁ, পড়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদের যেহেতু ডাইমেনশন এন, আমি সর্বোচ্চ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট কত পেতে পারি, এন পেতে পারি, এন সংখ্যক এলিমেন্ট থাকবে, তার থেকে বেশি থাকা মানে কি, ওটা কি ছিল, ম্যাক্সিমাম স্প্যানিং সেট আর মিনিমাম, সরি, হ্যাঁ ম্যাক্সিমাম স্প্যানিং সেট ছিল ওটা, ওর থেকে বড় তো আর সরি ম্যাক্সিমাম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট আর মিনিমাম স্প্যানিং সেট, যেটা হচ্ছে তোমার ভেক্টর স্পেসের বেসিস যেটা হতো। কি বলছো, বুঝতে পারছো কি পারছো না বলো? না বুঝতে আরেকবার বলুন। আচ্ছা, আমি যেটা বললাম যে ধরো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন এন, তাহলে বেসিসে কতগুলো এলিমেন্ট থাকবে, এন সংখ্যক এলিমেন্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, বেসিস মানে আমরা কি বলেছিলাম যে ম্যাক্সিমাম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট আর মিনিমাম স্প্যানিং সেট। হ্যাঁ, তাহলে এইখানে যখন আমরা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন নিচ্ছি, তার ক্ষেত্রে কি বলছি, এন সংখ্যক সলিউশন একটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ ডাইমেনশন কত, এন। হুম, 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 তাহলে একটা সলিউশন সেটের মধ্যে যদি আমি এন প্লাস ওয়ান সংখ্যক, মানে আমি আদার্স তো সলিউশন হতেই পারে, সেটা যদি আমি লিখেও দিই, সেটা সেই সেটটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ভেক্টর স্পেসের হুম, ক্ষেত্রে যাই ছিল, একটা ভেক্টর স্পেসের যদি ডাইমেনশন এন হয় আর একটা সেটের মধ্যে যদি এন প্লাস ওয়ান পয়েন্ট থাকে, সেটা মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ যদি ডাইমেনশন এন, ম্যাক্সিমাম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট কত, যার মধ্যে কার্ডিনালিটি এন হবে। বোঝা গেল না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাই আমি লিখছি অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসেরই তোমার তোমার একটা প্রপার্টি, কিন্তু এখানে আমরা লিখে দিচ্ছি এভরি nth অর্ডার, এভরি nth অর্ডার হোমোজিনিয়াস হোমোজিনিয়াস linear differential equation has has exactly in linearly independent solution। এটার মানে এটা বলছি, দ্যাট ইজ every set of n plus 1 solutions is linearly independent set। দেখো, আমি যেটা বলেছিলাম সেই স্টেটমেন্টটাকে একবারে লিখে দিলাম, বুঝতে পারলে কিনা? কারণ হুম, হোমোজিনিয়াসে কতগুলো এন সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ হোমোজিনিয়াসের ক্ষেত্রে তোমার ডাইমেনশনটা কত, এন হচ্ছে, তাহলে এন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনই হবে। এবার যদি তার থেকে একটা বেশি আমি কোনো সেটের মধ্যে রাখি, সেটা কি হয়ে যাবে, লিনিয়ারলি, সরি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। বোঝা গেল?
হুম হুম নেক্সট, the solution set, the solution set of nth order non-homogeneous, non-homogeneous, homogeneous linear differential equation, never a vector space, never a vector space। কেন এখানে জিরোটাই নেই, জিরো সলিউশন তো নেই, কারণ নন হোমোজিনিয়াস জিরো সলিউশন হবে না, বিকজ জিরো ভেক্টর বিলং করছে না, বিকজ zero vector does not belongs to, does not belongs to the solution set। ক্লিয়ার হয়েছে? জানো এগুলো কম্বাইন করা নেই কোথাও। আচ্ছা, রনস্কিয়ানটা মনে আছে? একটা সলিউশনের ক্ষেত্রে রনস্কিয়ান কিভাবে বার করতাম? মনে আছে না ভুলে গেছো? শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? ও মাইকটা মিউট করা ছিল। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। ওটা কিনা ম্যাট্রিক্স দিয়ে কি একটা বলেছিল। ম্যাট্রিক্স না, ডিটারমিনেন্ট। হ্যাঁ যাই হোক, হ্যাঁ। দেখ, এটা একটা বলেছেন, আর একটা জ্যাকোবিয়ান কি বলেছেন ওটাও ভুলে হ্যাঁ গেছি। জ্যাকোবিয়ানটা তো আমরা এখানে পড়লাম, জ্যাকোবিয়ান রনস্কিয়ানটা একই রকম টাইপেরই। দেখো, লেট y1 y2 ডট 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 যদি yn আর n সলিউশনস ডিফারেন্সিয়ালের কি ওই বইটাই দেখবো? কোনটা ঘোষ মাইতি কি একটা ছিল, আর একটা ছিল এস এল রস ছিল। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো, প্রথম কথা ওখানে দেখার কিছু নেই, কারণ আমরা শর্ট নোট বলে দেবো সব, শর্ট নোট দিয়ে কোশ্চেন তুলবে, প্র্যাকটিস করবে। বুঝতে পারলে? তাও একবার আর যদি থিওরিটা একবার দেখা যেত। হ্যাঁ, নোটস থিওরি তো দেখতে আছে। পারো ওখানে। থিওরি দেখার খুব একটা প্রয়োজন হবে না, কারণ এখানে আমি শর্ট নোটের মধ্যে সমস্ত ফর্মুলা লিখে দেবো। আর তারপরে যদি মনে হয় দেখতে পারো, অবশ্যই দেখবে। দেন দ্য রনস্কিয়ান, আর তো সেরকম কোনো শর্টকাটের তো আর বই নেই না। রনস্কিয়ান অফ y1 y2, আমি কিছু কিছু করাবো অবশ্যই। না ওই যে ওই জায়গাটা একটু বলে দিও, ওই কমপ্লিমেন্টারি ফাংশনের যে ওই রিয়েল রুট থাকলে কি হয়, দুটো ডিফারেন্ট রুট থাকলে কি হয়, কমপ্লেক্স রুট থাকলে কি হয়, ওগুলো একটু ভুলে গেছি। ওগুলো তো তুমি এমনি বই দেখলেই হবে, ওগুলো আমি যখন আসবো তখন হয়তো লিখবো, আর তুমি ওগুলো দেখবে, ওটা বই দেখবে, ওটা তো যে কোনো বইতে আছে। আর মাইথিগোস পড়েছিলাম, মাইথিগোসই দেখবে। আচ্ছা, রনস্কিয়ানটা কিন্তু কার কার ফাংশন? রনস্কিয়ান অফ, যদি এক্স এর ফাংশন, রনস্কিয়ান অফ y1 y2 yn, এটা হচ্ছে কার ফাংশন? এক্স এর ফাংশন। এটাকে কিভাবে লিখছি? ফার্স্টে জাস্ট ফাংশন গুলো লিখে দেবো, y1x y2x ynx y1 dash x y2 dash x আর ডট ডট করে yn dash x ডট 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 y1 n মাইনাস 1, একটা ডেরিভেটিভ কম পর্যন্ত আসে। এইটা ছিল রনস্কিয়ান। ফার্স্ট সেমে পড়েছিলে, মনে না থাকাই স্বাভাবিক, কিন্তু এবার করিয়ে যখন দিচ্ছি তারপরে মনে করে নেবে, এটা মুখস্থ করবে। ঠিক আছে? দেখ, হুম। এখানে তোমার একটা বেশ একটা ভালো, মানে রনস্কিয়ানটা পড়ার মেন উদ্দেশ্যই হচ্ছে, একটা থিওরেম ছিল, সেটা আমরা খুব সম্ভবত করিনি। ওটা আমরা যখন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স চেক করার জন্য হ্যাঁ মাঝে হ্যাঁ, মাঝে সেটা তো ব্যবহার। সেটা তো সেটা তো অবশ্যই হবে। সঙ্গে এখানে অ্যাবেলস থিওরেম বলে একটা থিওরেম আছে, ঠিক আছে? এবার অ্যাবেলস তোমরা থিওরেম, যখন, অ্যাবেলস হ্যাঁ থিওরেম ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল নাকি? অ্যাবেলস থিওরেম হ্যাঁ, তো আছে আছে অ্যানালিসিস আছে, আছে। আমরা পড়িনি। ও, আচ্ছা, অ্যাবেলস থিওরেম। এবার আমি ফার্স্ট সেমিস্টারে, যখন তোমাদের ফার্স্ট সেমিস্টার ছিল, তখন কিন্তু অ্যাবেলস থিওরেমটা করাইনি, অ্যাকচুয়ালি সিলেবাসে নেই।
কিন্তু এইবারে যারা ফার্স্ট সেমিস্টার মানে যারা এখন থার্ডে উঠে গেছে, তখন দেখছি তোমার মানে সেকেন্ড সেমিস্টারে তোমার ফার্স্ট না সেকেন্ড সেমিস্টারে ডিফারেন্স এডুকেশন ছিল। তোমাদের কে পড়ালো জানো, কেসিএম দেখছি অ্যাবেল সেরেম করিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, সিলেবাসে না নেই কিন্তু। না না, আমাদেরকে পড়ায়নি। আমাদেরকে একটা পড়িয়েছিল এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম, ওটা পড়িয়েছিল, ওটা একটু ডিটেলে হ্যাঁ হ্যাঁ পড়িয়েছিল কেসে। হ্যাঁ, কিন্তু এটা ছিল না। এবার দেখলাম দিয়েছে, বাট এটা তো তোমাদের এখানে থাকার কথাও না, কারণ তোমাদের সিলেবাসে নেই। এবার তো দিয়েছে, কিন্তু রনস্কিয়ানের কাছেই সিলেবাসটা আছে, মানে দিলেও যে খুব বিশাল কিছু ক্ষতি করে ফেলেছে সেরকম না, কিন্তু তোমার দেওয়ার কথা নয় এটা। তো তাদের দেখলাম করিয়েছে, তো আমি তাদের করিয়ে দিই। কেসিএম এর মাঝে মাঝে এই থিওরিটিক্যাল পোর্শন গুলো করাতে শুরু করে দেয় হুট করে। হ্যাঁ, এটা তখন আমি আমি এগুলো দেখেছিলাম যে এগুলো এমএসসি তে পড়াই তো, মনে মানে অ্যাকচুয়ালি সিলেবাস ততটা মনে থাকে না কোনটা কি করাচ্ছে, সেই হিসেবে করিয়েছে। কেসিএম এইগুলো প্রুফ গুলো করিয়েছিল, এই যে এই যেগুলো সলিউশন বার করার যে প্রুফ গুলো সেগুলো অনেক ক্ষেত্রে করিয়েছে। ওগুলো মেইনলি তোমার এমএসসি জায়গাতে এগুলো প্রুফ করে দেখানো হয়, এমনিতে তোমাদের প্রুফ করা হয় না। দেখো, এটা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটার অ্যাবেলস থিওরেমটা কি বলছে, যদি y1 y2 দুটো তুমি সলিউশন পেয়ে যাও, লেট তো এমনি পেয়ে যাবে y1 and y2 আর any আমরা তো এই w। রনস্কিয়ানটা যতদূর মনে পড়ছে কি একটা যে y2 fx বাই রনস্কিয়ান অফ ফাংশন এরকম কিছুটা পড়েছিলাম। আচ্ছা, ওটা ওটা তুমি ওটা পড়েছিলে, ওটা এফএক্স না, সামথিং বাই রনস্কিয়ান, ওটা পড়েছিলে হ্যাঁ, তুমি। বলছি দাঁড়া, ভেরিয়েশন অফ প্যারামিটারে। আচ্ছা আচ্ছা। কিন্তু রনস্কিয়ানটা তুমি আগে শিখেছিলে, ওখানে ইউজ করেছিলে, ওখানে ভেরিয়েশন অফ প্যারামিটারে তুমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় তুমি ওখানে y1 এর জায়গায় লিখতে না, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, y1 v1 ওইটাই ওইটাই। y2 v2। হ্যাঁ সেখানে y তোমার v এর ভ্যালু মানে v1 এর ভ্যালুটা হতো মাইনাস y1 x আর x বাই রনস্কিয়ান, আর v2 এর ভ্যালুটা হয়ে যেত, মানে ইন্টিগ্রেশন অবশ্যই হবে, পরেরটা হ্যাঁ হচ্ছে y2 x, এরকম করে হয়ে যেত। হ্যাঁ আর আর এক্স বাই রনস্কিয়ানটা নন জিরো হতো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই তবে সলিউশন বার করা যেত। হ্যাঁ। ওখানেই পড়েছিলাম। এখানে মেনলি রনস্কিয়ানটা মানে এই যে রনস্কিয়ানটা ব্রেক করলে এটা তো ফাংশন হবে না, কারণ ফাংশন অফ এক্স বলেছি। হুম। অ্যাবেলস থিওরেম দিয়ে এক্স্যাক্টলি ফাংশনটা কি হবে সেটা বার করা যায়, আর কিছু না। মানে রনস্কিয়ান ফাংশনটা তুমি একেবারে বলতে পারবে কত হচ্ছে w অফ y1 y2। এখানে তোমার বিভিন্ন সময় এটার উপর কোশ্চেনও দিয়ে দেয়, মানে এক্স্যাক্টলি রনস্কিয়ানটা কত হবে, চারটা অপশন দিয়ে দিবে, আচ্ছা। দিতেই পারে। ই টু দি পাওয়ার মাইনাস কোইফিসিয়েন্ট অফ কোনটা, তোমার যেটা হাইয়েস্ট পাওয়ার যা থাকবে তার ঠিক আগে, মানে তার ঠিক আগেরটা, মানে যদি এন এ অর্ডার থাকে n মাইনাস ওয়ান এর যেটা কোইফিসিয়েন্ট থাকবে সেটা বাই লাস্ট যেটা থাকবে মাইনাস a1 x বাই a নট x। আর যেহেতু তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার n থাকবে, তাহলে a নটটা নন জিরো অবশ্যই থাকবে। বোঝা গেল? ফর সাম x নট বিলংস টু ab, এক্স নটটা কোথা থেকে তোলা হচ্ছে? x নটটা ab এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, আচ্ছা ঠিক আছে। যে কোনো একটা পয়েন্ট। এবার এক্স এটা তুমি ওইভাবেও লিখতে পারো, ওমেগা এক্স নট তার কনস্ট্যান্ট বেরোবে, তাহলে ডাব্লিউ ওমেগা রনস্কিয়ান অফ y1 y2 এক্স সাম তুমি কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ। a1 x বাই a নট এক্স, এইভাবে লিখতে পারো। বোঝা গেল কি বললাম? এরপর আমরা রনস্কিয়ানের বিভিন্ন রকম প্রপার্টি বলবো। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এটা এটা ধরো পড়িনি, এটা পড়িনি কোথাও। হ্যাঁ রনস্কিয়ানটা পড়ো। পড়েছিলাম। হ্যাঁ, এইটা এখানে অ্যাবেলস থিওরেম দিয়ে এটা অ্যাকচুয়ালি বার করা যায়। আমরা কোশ্চেন যখন করব তখন আমি এটার অ্যাপ্লিকেশনটা দেখাবো, আজকে আর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি না। এইটা মুখস্থ করে নেবে, মনে রাখবে যে হাইয়েস্ট পাওয়ার যা থাকবে তার আগেরটা, মানে যদি n এর পাওয়ার থাকে n মাইনাস ওয়ান এর কোএফিসিয়েন্ট বাই n এর পাওয়ারের কোএফিসিয়েন্ট, সঙ্গে একটা মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। দেখ নেক্সট, এবার আমরা রনস্কিয়ান, কিছু বলছো বলো। করান করান করান। হ্যাঁ, পোকা ঢুকে গেছে। রনস্কিয়ানের একটা কোনো প্রপার্টি আমরা বিভিন্ন রকম, একটা নয়, রনস্কিয়ানের অনেক অনেক প্রপার্টি বলবো। ওখানে তো একটা প্রপার্টি পড়েছিলাম, এবং এই রনস্কিয়ানের প্রপার্টি দিয়ে কিন্তু কোশ্চেন আসে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা শুধুমাত্র ওখানে পড়েছিলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে
নন জিরো হয় আর ডিপেন্ডেন্ট হলে জিরো হয়। এবং রনস্কিয়ান একটা হুম। প্রপার্টি এরকম আছে, ধরো কোনো একটা পয়েন্টে যদি ভ্যালু পজিটিভ হয় তাহলে পুরো জায়গাটাতে পজিটিভ ভ্যালু হয়ে যাবে। পুরো বা কোনো জায়গাটা বলতে একটা, নেবারহুড? না নেবারহুড না, মানে তোমার ধরো ধরো একটা সামথিং আলফা কোনো একটা পয়েন্টে গ্রেটার দেন জিরো হয়েছে, তাহলে ওই রনস্কিয়ানের ভ্যালু নেগেটিভ হতেই পারে না, পুরো ডোমেনে পজিটিভই হবে, ভ্যালু আলাদা আলাদা হবে কিন্তু পজিটিভই হবে। বুঝতে পারলে না? না না। মানে একটা ফাংশন যদি ধরো তোমার এক্স অ্যাক্সিসের উপরে আছে, কোনো একটা পয়েন্ট টেবিলে উপরে আছে, তাহলে রনস্কিয়ানটা অলওয়েজ উপরেই থাকবে, নিচে নামার কোনো চান্সই নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবার যদি নেগেটিভ হয়ে যায়, একটা পয়েন্টে যদি তুমি নেগেটিভ পেয়ে যাও, পুরো ডোমেনে নেগেটিভ হবে, নিচেই থাকবে, উপরে যাওয়ার কোনো চান্স নেই। এরকম টাইপের কিছু প্রপার্টি আছে, সেগুলো আমি পরপর করে বলছি দেখো। আর জিরো হলে একটা পয়েন্টে, অ্যাটলিস্ট একটা পয়েন্টে যদি রনস্ক্যান জিরো হয়, পুরো ডোমেনে রনস্ক্যান জিরো হয়ে যাবে, কোথাও কিছু হতে পারে না, অন্য নন জিরো হতেই পারে না। এরকম টাইপের কিছু প্রপার্টি আছে, সেটা বলছি দেখো। তাহলে ফার্স্ট আমি বলে দিই, রনস্কিয়ান রনস্কিয়ান is either identically zero, identically zero, or never zero। এখান থেকে বুঝতে পারবে, হয় পুরো জিরো, নালে কোনো সময় জিরো হবে না। তার মানে এটাকে কি বলতে চাইছে, এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখো। ইফ রনস্কিয়ান কোনো একটা পয়েন্টে জিরো ফর সাম এক্স নট বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি, মানে তোমার আমাকে, আচ্ছা তোমরা যখন ফাংশন গুলো পড়েছিলে এখানে ডোমেনের কোনো ব্যাপার ট্যাপার ছিল না, কিন্তু বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেহেতু একটা ফাংশন পাচ্ছি, এটা ডোমেন টোমেন কিন্তু দেওয়া থাকবে। এটা ইমপ্লাই করে রনস্কিয়ানটা পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তো আমরা খুব একটা ডোমেন নিয়ে কাজ করিনি, কাজ করোনি, ডোমেনের কিন্তু মধ্যে। এখন এখন তোমাকে যখন দেওয়া থাকবে ডোমেন দেওয়া থাকবে, কারণ ডোমেন না দিলে ফাংশনটা তুমি এক্সিস্ট করছে কি করছে না বুঝবে কি করে। কোনো একটা পয়েন্টে নন জিরো হলে ফর সাম, তোমরা করোনি কিন্তু তুমি ওই এস এল রসের বইতে দেখবে ডোমেন টোমেন দেওয়া আছে বিভিন্ন জায়গাতে। আরে প্রথম থেকে কি সবকিছু বলে দিই তুমি কি বুঝতে পারবে নাকি? ওগুলো ধীরে ধীরে পরে বলা হয়, প্রথম থেকে বলা থাকবে। এস এল রসের বইতে আছে, তোমার কালীপদ মাইতির বইতে আছে, বা আদার্স একটু অ্যাডভান্স টাইপের যে বইগুলো হয় সেগুলোতে সব জায়গাতেই আছে। রায় সিংহানি। হ্যাঁ সেগুলোতে থাকবে। আচ্ছা তাহলে কি এখান থেকে তো আইডেন্টিক্যাল মানেটা বলে দিলাম দেখো। কোনো একটা পয়েন্টে যদি জিরো হয়ে যায় তাহলে পুরো ডোমেনেই জিরো হবে, কোনো একটা পয়েন্টে নন জিরো হলে পুরো ডোমেনেই নন জিরো হবে। তার মানে এটা বলছি না নন জিরো মানে ভ্যালুটা সেম হবে, ভ্যালু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কিন্তু জিরো হবে না। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এইবারে দেখো, এবার ধরো আমি থার্ড এখানে বলছি, এখানে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা এখনই বললাম আর কি। ধরো কোথাও কোনো একটা পয়েন্টে আলফা ভ্যালু হলো ফর সাম এক্স নট বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ। আচ্ছা এখানে কিন্তু এগুলো ক্লোজ ইন্টারভেল এবিতেই বলছি, ক্লোজ ওপেন যা দেওয়া থাকবে আমি এখনো ক্লোজ ধরেই করছি। আচ্ছা এটার আবার কেস দেখো, আলফাটা কি হতে পারে, তিনটা কেস হতে পারে। ইফ আলফা গ্রেটার দেন জিরো যদি হয়, তাহলে ইমপ্লাই করে ওমেগা এক্সটা গ্রেটার দেন জিরোই হবে ফর অল এক্স। এগুলো কিন্তু এই কারণে বলছি, এইগুলো দিয়েই কোশ্চেন আসবে এমসিকিউর মধ্যে, এই টাইপেরই দেওয়া থাকবে, তোমাকে ডিসকাট করতে হতে পারে। আলফা যদি লেস দেন জিরো হয়, রনস্কিয়ানটা লেস দেন জিরো হবে। আমি লেস দেন জিরো বলছি, সেম ভ্যালু হবে একেবারে বলছি না, এই কথাটা মাথায় রাখবে কিন্তু। হুম কি বলছি বুঝতে পারছো? একটা পয়েন্টে লেস দেন জিরো হয়ে যাওয়া মানে প্রতিটা পয়েন্টে লেস দেন জিরো হবে, কিন্তু সেম মানে একটা পয়েন্টে -2 মানে প্রতিটা পয়েন্টে যে -2 হবে সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু জিরোর ক্ষেত্রে একটা পয়েন্টে যদি জিরো হয়ে যায় পুরো ডোমেনে জিরো হয়ে যাবে। বারবার ঠিক করে আছে। এই কারণে বলছি, মিনিং গুলো বুঝতে অসুবিধা হয় তাই। বোঝা বোঝা যাচ্ছে তো নাকি না বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। এবার ধরো ইফ আলফা ইকুয়ালস টু জিরো, জিরোর ক্ষেত্রে অলওয়েজ আইডেন্টিক্যালি জিরো, জিরোর ক্ষেত্রে ভ্যালুটা সব সময় সমান ফর অল এক্স বিলংস টু এক্স। ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক এইবার আছে ঠিক তোমার আছে। এবার, হ্যাঁ বলো। ঠিক আছে।
হ্যাঁ, এবার আমরা যেগুলো আগে পড়েছিলাম মানে বিএসসি সময়ে সেই জিনিসগুলো এখন বলছি। দেখো, যদি রনস্কিয়ানটা আইডেন্টিক্যালি 0 হয়, implied and implied by y1 and y2 linearly independent। ঠিক আছে, এখানে তুমি মানে ধরো আমি দুটো বলছি বলে দুটো না, n সংখ্যক তুমি নিতেই পারো, আমি দুটো দিয়ে সুবিধার জন্য বলছি। আর y1 y2 যদি নট আইডেন্টিক্যালি 0 হয়, এটা implied and implied by y1 and y2 আর উল্টো লিখে দিলাম, এটা এলডি আর এলআই, এটা তো জানা জিনিস। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো, রনস্ক্যানের প্রপার্টি দিয়ে বেশ ভালো কোশ্চেনই দেয়, দেওয়া তো উচিত। হুম, হুম, দেখো, এরপরে হচ্ছে ধরো y1 and y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা সলিউশন বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি ইমপ্লাই করে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে মানেই একটা পয়েন্ট তো অবশ্যই পাবো, such that Wronskian of x naught টা নন জিরো, একটা পয়েন্ট তো অবশ্যই পাবো আমরা। আর ডিপেন্ডেন্ট মানে, যদি ডিপেন্ডেন্ট বলে yn and y2 আর এলডি যদি বলি, তাহলে এখানেও and implied by একটা পয়েন্ট তো আমরা অবশ্যই পাবো যেখানে রনস্কিয়ানটা 0 হয়ে যাবে। বলো ক্লিয়ার হলো কিনা? হুম, আচ্ছা, এবার সলিউশনেরও কিছু কিছু প্রপার্টি আমি বলছি বিভিন্ন রকম সলিউশনের ক্ষেত্রে। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় তার কিছু প্রপার্টি বলবো, আবার যদি তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তারও কিছু প্রপার্টি বলবো। দেখো, এখানে মানে এখানে অ্যাকচুয়ালি রিয়াল অ্যানালিসিস ঢুকবে, লিমিট পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, এইসব জিনিসগুলো। এই পর্যন্ত আপাতত ক্লিয়ার হয়েছে তো? রনস্ক্যানের জিনিস হ্যাঁ অনেকটা ঠিক খতম আছে, হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো, এগুলো আমরা সলিউশনের বিভিন্ন রকম প্রপার্টি বলছি। ফার্স্ট কি বলছি? ইফ y1 and y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে অপশন এ, মানে অপশন নয় সরি, একটা একটা বলছি, দে দে নেভার হ্যাভ কমন জিরো। এটা বেসিক্যালি রনস্কিয়ান দিয়েই বলবো। কি করে? আমি কি বললাম, y1 y2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমি বলছি যে দে হ্যাভ নেভার কমন জিরো। তার মানে রিপিটেড রুট থাকবে না, মানে মাল্টিপল কমন জিরো থা মানে কি, কমন জিরো কেন বলছি বলতো? তার কারণ আমরা ইকুয়েশন বলছি না, ইকুয়েশন বললে কমন রুট বলতাম। যদি সলিউশন বলছি, সলিউশন তো একটা ফাংশন, ফাংশনের ক্ষেত্রে কি আমরা জিরো বার করি, মানে যেটাকে রুট বলি সেটা বেসিক্যালি পলিনোমিয়াল বা ফাংশনের ক্ষেত্রে জিরো, এই জন্য কমন জিরো বলছি। কমন জিরো মানে বেসিক্যালি কমন রুট। তো লিখে দিন একটু ব্র্যাকেটের মধ্যে একটু রুটটা লিখে দিন। হ্যাঁ, কমন রুট অফ yx ইকুয়ালস টু 0, কারণ ফাংশনটা আমাদের yx ইকুয়ালস টু সামথিং বেরোবে। এবার নেভার কমন জিরো মানে কি বলতে চাইছে দেখো, মানে রিপিটেড রুট থাকবে না বলছে। এটা আমি রনস্কিয়ান দিয়ে প্রমাণ করে দিতে পারি, রিপিটেড রুট থাকবে না। আমি ধরে নিচ্ছি রিপিটেড রুট আছে। রিপিটেড রুট আছে মানে কি, ওয়াই আলফাটা 0, ধর আমি মাল্টিপল রুট ধরছি, তাহলে ওয়াই ড্যাশ আলফাটা 0। আমি দুটোর ক্ষেত্রে বলছি মানে কি, দুটোই ম্যাক্সিমাম হতে পারে রুট, তার থেকে বেশি তো হবে না। ওয়াই ড্যাশ y0 ওয়াই ড্যাশ 0 যদি কমন রুট থাকে, কমন রুটের ডেফিনেশনই তো তাই। আমি বললাম যে রুটটা হ্যাঁ হচ্ছে, রুটটার মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি অফ দ্য রুট হচ্ছে 2, মানে সিম্পল রুট না, মাল্টিপল রুট বা মাল্টিপল রুট অফ অর্ডার 2 বলি। মাল্টিপল, এখানে সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে যাচ্ছে, এই জন্য একটা অসুবিধা হবে, একবার দেখতে হবে এগুলো সব। মাল্টিপল রুট অফ অর্ডার 2, তাহলে মাল্টিপল রুট অফ অর্ডার 2 হয়ে গেলে কি, একটা যদি ইকুয়েশনের মাল্টিপল রুট থাকে, রুট মানে কি সেটাই বসালে 0 হবে। আবার অর্ডার 2 মানে কি, সেটা সেকেন্ড মানে তার মাল্টিপল রুট হচ্ছে মানে ওয়াই ড্যাশ আলফাটাও 0 হবে, এটা আমরা পড়েছিলাম। কারণ মাল্টিপল রুট যদি অর্ডার 2 হয়, ফাংশনটাকে আমরা পলিনোমিয়ালে মনে করে পড়েছিলাম হোল স্কোয়ার সাম ফাই এক্স এভাবে লেখা যায়, যেখানে ফাই অফ আলফা ডাজ নট ইকুয়ালস টু 0। এগুলো কিন্তু সব
আমরা ক্লাসিক্যালে পড়েছিলাম। মনে পড়ছে কি একটু, না মনে পড়ছে না? কি হলো, না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব? না মাথার উপর দিয়ে যাচ্ছে না, কিন্তু মনে পড়ছে না আর কি, ভুলে আচ্ছা গেছি। ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি কমন রুট বলতে থাক, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে নেভার কমন রুট, আমি কমন রুট ধরে নিয়েছি, তাই কন্ট্রাডিকশন দেখাতে হবে। তাহলে রনস্কিয়ানটা বার করি, y1 y2। তাহলে কমন রুট মানে, তাহলে মানে কি লিখি, y1 x y2 x y1 ড্যাশ x y2 ড্যাশ x, এটাই তোমাদের রনস্কিয়ান হবে। এই দুটো যদি সলিউশন থাকে y1 y2 y, হ্যাঁ 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 রনস্কিয়ান তো হ্যাঁ, ঠিক এটাই আছে। হয়। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি রনস্কিয়ানের ভ্যালুটা y1 y2 আলফা পয়েন্টে বার করছি। কি হবে, y1 আলফা y2 আলফা আর y1 ড্যাশ আলফা y2 ড্যাশ আলফা। দেখো এখানে কি আমাদের বার করা আছে, y1 আলফা কমন রুট হলে কি y1 আলফা আর y ড্যাশ আলফা 0 হবে, তার মানে কি ফার্স্ট কলামটা 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি কি 0 হয়ে যাবে। আর একটা পয়েন্টে 0 হওয়া মানেই অলরেডি আমরা পড়েছি কি, তাহলে এই দুটো কি হচ্ছে, কি ইমপ্লাই করে, y1 and y2 LD। কিন্তু আমাদের কি দেওয়া ছিল, L1 Li, আমাদের কি ধরা ছিল Li লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ধরেছিল। ধরা ছিল, তাহলে কন্ট্রাডিকশন চলে আসছে। ঠিক আছে। তাহলে এটা কন্ট্রাডিকশন চলে আসছে, তার মানে আমাদের ধরাটা ভুল ছিল, তার মানে মাল্টিপল রুট থাকবে না। আমি বাকিগুলোর ক্ষেত্রে প্রুভ করবো না, জাস্ট লিখে দিচ্ছি, কিন্তু এভাবে তুমি একবার বাড়িতে করে দেখতে পারো, মানে ঠিক আছে। ডেফিনেশন যা বলেছে সেই ওয়াইজ দেখতে পারো। আচ্ছা নেক্সট কি বলছি, দে হ্যাভ নেভার কমন পয়েন্ট অফ এক্সট্রিমা, নেভার কমন পয়েন্ট অফ এক্সট্রিমা। এক্সট্রিমা মানে, মানে একই পয়েন্টে মিনিমাম ম্যাক্সিমাম থাকতে পারে না, একই পয়েন্টে দুটো ফাংশনের ম্যাক্সিমাম আছে, একটি পয়েন্টে দুটো ফাংশনের মিনিমাম আছে, এরকমটাও হতে পারে না। এটা কি প্রমাণ দেখাবো নাকি না মনে রাখবে? না না, এমনি লিখে দিন, আর প্রণাম। কারণ তুমি, আমি একবার মুখে বলে দিচ্ছি, দেখো কমন পয়েন্ট অফ এক্সট্রিমা মানে কি, কোনো পয়েন্টে একটা ফাংশনের এক্সট্রিমা থাকা মানে সেই পয়েন্টে ডেরিভেটিভটা কি হয়, 0 হয়ে যায়, কারণ সেখান থেকে তো ক্রিটিক্যাল পয়েন্টটা বার করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে যদি কমন পয়েন্ট অফ এক্সট্রিমা ধরো আলফাতে, ধরো কমন পয়েন্ট অফ এক্সট্রিমা, তার মানে কি y1 ড্যাশ আলফাও 0 হবে আর y2 ড্যাশ আলফাও 0 হবে, মানে সেকেন্ড রোটা কি 0 হয়ে যাবে, তার মানে আলটিমেট 0। আবার সেই কন্ট্রাডিকশন চলে আসবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। কমন 0 নেভার হ্যাভ এ কমন 0। আচ্ছা দাঁড়াও, আমি না এই যে প্রুফটা করে দিলাম, এটা অ্যাকচুয়ালি কমন 0 আমি করিনি, এটা হচ্ছে রিপিটেড 0 করে দিয়েছি, সরি। কারণ এখানে দেখো একই y1, তো, একই তো ব্যাপার নাকি না না? না 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 না, কমন 0 রিপিটেড 0 একই নয়, একই নয়। দেখো কমন কমন মানে 0 তো মানে, একই হয়। কমন 0 মানে y1 আলফা ইকুয়ালস টু 0, y2 আলফা ইকুয়ালস টু 0। আর এটা ও হ্যাঁ, রিপিটেড 0 সেটা করে সেটা দিই। সেটা সেটা আমিও ভাবছিলাম যে ওটা কেন, ওটা ডেরিভেটিভটা নিই। হ্যাঁ এটা রিপিটেড 0, সরি, রিপিটেডটা করে দিচ্ছি, রিপিটেডটা শেষে লিখে দিচ্ছি। নাইদার y1, বলবে তো ভাবছো, তখন তো আমার মনে পড়ে যেত জিনিসটা, আমি শোতে আমি পড়িয়ে ভাবলাম দিচ্ছি। বোধহয় সলিউশন বলতে বোধহয় ওই দুটো সলিউশনই এখানে নিচ্ছে। না, আমিও ভাবছি, যাই হোক। আরে ডাউট হলে তো একবার নক করবে, তাহলেই তো আমি অ্যাকচুয়ালি অ্যাওয়ার হয়ে যাবো। নাইদার y1 nor y2 have repeated 0। বোঝা যাচ্ছে মোটামুটি? এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে, কোনো অল্টারনেটিভ অপশন নেই, আমি বারবার করে বলে দিচ্ছি কিন্তু, এগুলো পুরো ঠিক আছে। মুখস্থ করতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা এটা এবার, এটা আমি এগুলো লিখে দেবো, মানে আমরা যেটা যেটা ধরে কন্ট্রাডিকশন প্রমাণ করলাম, মানে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলে, আচ্ছা লিখছি দাঁড়াও তারপরে বলছি।
আমরা যখন হচ্ছে রিপিটেড ধরছি তখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কমন জিও হলে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এইগুলো বলে দিচ্ছি। কমন এক্সট্রিমা থাকলে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এইগুলো আর একটা জায়গায় বলে দিচ্ছি আমি। আর এখানে প্রমাণ করে দেখালাম, লেট y1 be the solution on the solution of the second order linear differential equation such that y1 has repeated root. ধরো রিপিটেড রুট আছে, দেন তাহলে কি বলতে পারি, y1 is linearly dependent to every other solution. কি বললাম বুঝতে পারছো? তুমি y1 যদি রিপিটেড রুট থাকে অন্যটার উপর ডিপেন্ডই করছে না, তুমি আদার যাই সলিউশন দাও না কেন সেটা লিনিয়ারলি তোমার ডিপেন্ডেন্টই হবে। শুনতে পাচ্ছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি তোমার, আচ্ছা ঠিক আছে, এটা তো আর কিছু বলার নেই, ট্রিভিয়াল সলিউশন হলে পুরোটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা একটাই আছে। আচ্ছা, এখানে একটা রিমার্কস লেখা আছে, আমি রিমার্কসটা লিখে দিচ্ছি, রনস্ক্যান রিলেটেড, আগে লেখা উচিত ছিল, এটা কোথা থেকে পরে আমদানি করেছি হয়তো। এখানে একটা মানে এটা হয়তো কোনো অপশনে ছিল এরকম টাইপের, ফর এনি nth order homogeneous linear differential equation, for any nth order homogeneous linear differential equation, first order derivative of Wronskian first order derivative is always exist, but higher order derivative ফাংশন তো ওই কারণে বলছি, higher order derivative may or may not exist, আচ্ছা কি বুঝলে দেখো, রনস্কিয়ানটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট মানে কি, বেসিক্যালি রনস্কিয়ানটা কন্টিনিউয়াস হচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি এক্সিস্ট করছে, ডেরিভেটিভ অফ দ্য রনস্কিয়ান ইজ অলওয়েজ এক্সিস্ট। হায়ার অর্ডার গুলো এক্সিস্ট করতেও পারে আবার নাও করতে পারে, এটা একটা তুমি রনস্কিয়ানের অ্যাজ এ প্রপার্টি হিসেবে মনে রাখো, এটা প্রুফ আছে, প্রুফ দরকার নেই, প্রপার্টি হিসেবে মনে রাখো। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ ওকে, দেখো নেক্সট, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এক্সিস্ট করে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে নাও করতে পারে, ইনডিরেক্টলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে রনস্কিয়ানটা বেসিক্যালি কন্টিনিউয়াস। এখানে লিখে দিই, রনস্কিয়ান ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, এটা লিখে দিই, রনস্কিয়ান ইজ অলওয়েজ, আচ্ছা রনস্কিয়ান অফ y1 y2 x লিখে দিই, নাহলে আবার পরেরটা পাবে, রনস্কিয়ান অফ w y1 y2 x, এটা যদি ফাংশন হিসেবে ধরি, is always continuous, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা সলিউশন সেটের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম জিনিস আমরা পড়ছি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখেছি, সেকেন্ড অর্ডারই লিখবো, তার সলিউশন সেটটা দুটো সলিউশন সেট লিখবো,
সেখান থেকে আমরা বিভিন্ন রকম ডিডাকশনে আসবো। দেখ ফার্স্ট লেট, মানে আমি প্রথমে সলিউশন সেটটা লিখে দিচ্ছি, লেট y1 y2 আর এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন a not x y double dash x plus a1 x y dash x plus ধরো a2 x y equals to 0। এখানে আমি ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার বলছি, ঠিক আছে? এখানে আমি ইন্টারভেল না বলে পুরো রিয়েল নাম্বারের উপরে বলছি। স্কয়ার যা সলিউশনের ক্ষেত্রে যা বলে সেটা ফাংশন গুলো বলে দিচ্ছি। এ নট এক্সটা অবশ্যই নন জিরো, এ ওয়ান এ নট এক্স এ ওয়ান এক্স আর এ টু আর কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা আমরা সলিউশনের ক্ষেত্রে জাস্ট আমি ইকুয়েশনটা বললাম। এরপরে দুটো সেট আমি লিখছি, দেখো এ একটা সেট লিখছি এক্স সরি আলফা belongs to real number such that y1 alpha equals to 0 আর বি আর একটা সেট বলছি বিটা belongs to r such that দুটো সলিউশন বলেছি y1 y2, y2 beta equals to 0। এটা বুঝতে পারছি না, এটা মানে কি? বলছি 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 দেখো এখানে আমি প্রথম কথা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছি, প্রথম কথা আমি লিনিয়ার বলিনি, ঠিক আছে? এ একটা সেট তৈরি করছি, আমাদের দুটো সলিউশন পাবো y1 x y2 x। যেমন ধরো আমি তোমাকে যদি বলি একটা ছোট, আমি লিনিয়ারই একটা ছোট্ট করে দেখাচ্ছি, b2y dx2 প্লাস, আমি একই এক্সাম্পল বারবার করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটার একটা সলিউশন y1 x e টু দি পাওয়ার 2x আর আরেকটা সরি সরি এখানে প্লাস দিয়েছি মানে sin x sin x sin 2x আর একটা কি হবে y2x cos 2x, তাই তো? এ সেটটা কি তৈরি করেছি আমি? এ সেটটা তৈরি করেছি আলফা কোথায় কোথায় জিরো হচ্ছে সেটার সেট তৈরি করেছি। y1 আলফা ইকুয়ালস টু 0 মানে এইটা যদি একটা ইকুয়েশন হিসেবে আমি লিখে নিই, এই ইকুয়েশনের রুট গুলো কত কত হচ্ছে, এই ইকুয়েশনের রুট গুলো কি কি হচ্ছে তার সলিউশন সেট তৈরি করেছি। তার মানে sin 2x ইকুয়ালস টু 0 কখন হবে? তাহলে 2x ইকুয়ালস টু n পাই হলে তো sin 2x টু 0 হবে। তার মানে x ইকুয়ালস টু কত? n পাই বাই 2। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গায় লিখবে n পাই বাই 2 such that n belongs to integer। এইটা হচ্ছে তোমার সেই এ সেটটা। একটা সলিউশন যেটা বার করলে একটা ফাংশন, সলিউশন একটা ফাংশন বেরোলো, ওই ফাংশনটা একটা তো ইকুয়েশন যদি তৈরি করতে পারি, সেই ইকুয়েশনের রুট গুলো নিয়ে এ সেটটা তৈরি করছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যখন হচ্ছে তোমার y cos 2x equals to 0 করবো, তাহলে কি হবে? 2x equals to 2n minus 1 পাই বাই 2, অড মাল্টিপল অফ পাই বাই 2 করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে? 2n minus 1 পাই বাই 4। তাহলে বি সেটটা কি হয়ে যাবে? y2 লিখেছিলাম, এবার 2n minus 1 পাই বাই 4, n belongs to integer। তাহলে এবি সেট নিয়ে ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এইবার আমরা বিভিন্ন রকম এটার এ বি সেটের সলিউশন গুলোর সেটের উপর প্রপার্টি বলবো। কি বলছি বুঝতে পারছো? যেমন ধরো তুমি আমাকে একটা বলো যে এইখানে এই যে দুটো সেট বলেছে, এই দুটো সেটের ইন্টারসেকশনে কি কোনো পয়েন্ট আছে? ইন্টারসেকশন বি করলে কি কোনো কিছু পাওয়া যাবে? একটু বলো দেখি। একটু খেয়াল করে দেখো ইন্টারসেকশনে কোনো পয়েন্ট আছে কিনা। জিরো তো হবে নাকি, একটা জিরো তো। না, জিরো হবে না। কোথায় জিরো হচ্ছে? এই সেকেন্ডটাতে জিরো বসালে কত হচ্ছে? -5/4 হয়ে যাচ্ছে। কমন নেই, কোনো পয়েন্ট কমন নেই। হ্যাঁ, কারণ এটা এটা আলাদা হবে তো, অড এটা আলাদা মাল্টিপল অফ একটা রোটেশন হিসেবে ঘুরছে। হ্যাঁ, অড মাল্টিপল অফ π/4, আর সেটা হচ্ছে π/2 এর মাল্টিপল। তার মানে কোনো কমন পয়েন্ট নেই। তো এটা থেকে আমি অ্যাকচুয়ালি বলছি না, মানে জেনারেলি এটা বলা যায়। তুমি জেনারেলি যখন দুটো সলিউশন সেট নেবে, ফার্স্ট কনক্লুশন হচ্ছে এ ইন্টারসেকশন বিটা ফাই হবে, কোনো পয়েন্ট কমন আসবে না। মানে যদি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তুমি সলিউশন বার করো, সেই সলিউশন গুলো থেকে যদি ইকুয়েশন তৈরি করো, তার যে রুট গুলো হবে, রুটের কালেকশনটা অলওয়েজ ডিসজয়েন্ট হবে, কোনো পয়েন্ট কমন থাকবে না। আর এখানে আমি আবার একবার বলে দিচ্ছি, কমন থাকলে কি হয়ে যাবে? কমন থাকলে রনস্কিয়ানটা জিরো হয়ে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মানে সবকটা আমি এক্সপ্লেন করতে হয়তো পারবো না, কিন্তু আমি রেজাল্টটা বলে দিচ্ছি। নেক্সট, ইফ, চেষ্টা করতে এক্সপ্লেন করে দেওয়া। ধরো আলফা ওয়ান লেস দেন, সরি আলফা নট লেস দেন আলফা। আচ্ছা দাঁড়াও এক second। দুটো পয়েন্ট আমি অ্যাকচুয়ালি এ থেকে ধরতে চাইছি। ধরো আলফা নট আলফা ওয়ান বিলংস টু এ such that আলফা নটের থেকে আলফা ওয়ানটা ধরো বড়, এরকম টাইপের ধরেছি। দেন দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার, এই খাতাগুলো কিন্তু ভালো করে লিখে নেবে। দেন দেয়ার এক্সিস্ট বিটা, এটা অবশ্যই ইউনিক হবে, ইউনিক বিটা such that or between two successive zeros of, between two successive, একটু করে দিচ্ছি, successive স্পেলিংটা ভুল হচ্ছে, SUCCESSIE, successive zero of y1, there must be, there must be the must exist exactly 1 0, there must exist, there must exist exactly 1 0 of y2 and vice versa. আচ্ছা, এটার মানে বুঝতে পারলে কিনা বলো, নাহলে আমি একবার বলছি। না, একবার বলুন। এ আলফা নট আলফা ওয়ান বিলংস টু এ, তার মানে কি? তার মানে n π/2 এর একটা ফরমেশনে কিছু একটা হবে। না না, সেটা তো এই এই কোশ্চেনের ক্ষেত্রে। আমার নর্মালি জেনারেলি কি, y1 আলফা নট 0, হ্যাঁ হ্যাঁ, সেটা তো। y1 আলফা 1 0, তার মানে এটা দুটো রুট বেরোচ্ছে না? ধরো আলফা নট আলফা 1, হ্যাঁ, দুটো রুট বেরোচ্ছে। এখানে বলছে যে এটা কার রুট? y1 এর রুট। এগুলো কত? আলফা নট আলফা 1 রুট অফ
y1x ইকুয়ালস টু 0। এখানে বলছে এদের মাঝখানে একটা y2 এর রুট থাকবে, একটা মানে এক্স্যাক্টলি 1, নট অ্যাট লিস্ট 1। দেখো আলফা নট কমা আলফা 1 বিলংস টু এ, এবং এটা বলে দিয়েছে কে বড় কে ছোট, দেন দেয়ার এক্সিস্ট বিটা সাচ দ্যাট আলফা নট, আচ্ছা বিটা বিলংস টু বি বলে দেওয়া উচিত ছিল আমার, সরি ভুলে গেছি লিখতে, এখানে বিটা বিলংস টু বি বলে দাও, তাহলে তো রুট বুঝবে, নাহলে রুটটা বুঝবে কি করে। বিটা বিলংস টু বি, ইউনিক রুট আছে বেসিক্যালি, বিটা বিলংস টু বি। তার মানে বিটা বিলংস টু বি মানে কি, y2 বিটা ইকুয়ালস টু 0 সাচ দ্যাট কার মধ্যে থাকবে, আলফা নট থেকে আলফা 1 এর মধ্যে। এটা তাহলে আমি এখানে ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছি, বিটুইন টু সাকসেসিভ জিরোস অফ y1 there must exist exactly 1 0 of y2 and vice versa। কিছু বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ তুমি ঠিক আছে, সাইন কোসে বলো, ঠিক আছে, ঠিক আছে। মানে আচ্ছা ঠিক আছে, আমি একটা তাহলে ওই এক্সাম্পলটা এক্সটেন্ড করে বলে দিচ্ছি, আরে কম হোক বুঝে বুঝে করো, অসুবিধা নেই। এখানে ধরো সাইন এক্স কোথায় কোথায় 0 হচ্ছে, ভালো করে দেখো, π/2 তে 0 হচ্ছিল, আর আমি যদি 2 ইউজ করি পাইতে 0 হচ্ছে, মানে এর ভ্যালু 2 বসালে পাইতে 0 হচ্ছে। এটার ভ্যালু দেখি আমি কোথায় কোথায় 0 হচ্ছে, আমি যদি এর ভ্যালু 1 বসাই 3π/4, 3π/4 মানে 2π/4 করলে কত 2 হয়, 3π/4 মানে কি এর মাঝে কোথাও 3π/4, তাহলে y1 π/2 তে কি 0, y1 পাইতে 0, এর মাঝে দেখো একটাই আমি পাচ্ছি, y2 3π/4 এ 0 হচ্ছে, বোঝা যাচ্ছে? তার মানে তুমি যদি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে, তাহলে একটা মানে একটা যে ফাংশনটার যদি ইকুয়েশন বার করো, তার দুটো রুটের মাঝে অন্য যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে তার যদি ইকুয়েশন বার করো, তার এক্স্যাক্টলি 1 রুট থাকবে এবং ভাইস ভার্সা। ক্লিয়ার হলো কিনা বলো? ঠিক আছে। দেখো নেক্সট, এটা কত নম্বর ছিল, 2 নম্বর, 2 ছিল খুব সম্ভবত, 3 তে আসি। এভরি এলিমেন্ট of A and B is isolated point। এটা আমি প্রুভ করতে পারবো না, আমি জাস্ট মনে রাখো আইসোলেটেড। তুমি এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ, কিন্তু সব ক্ষেত্রে এটা হবে। এখানেও আইসোলেটেড পয়েন্টই হচ্ছিল, কারণ দেখো ভ্যালুগুলো দূরে দূরে হচ্ছিল, তাহলে এ আর বি সমস্ত ভ্যালুগুলো আইসোলেটেড হবে। শুধু তাই নয়, এটা কাউন্টেবল হবে, এ এন্ড বি আর কাউন্টেবল। কি মনে হচ্ছে, রিয়েল অ্যানালিসিস করছো তাই তো? হ্যাঁ, একটু যা ভেবেছিলাম ক্লাসটা শুরু করার আগে তার থেকে একটু অন্যদিকে চলে গেছে। আমি তো ভাবছিলাম কোথায় ইন্টিগ্রেশন করতে হবে এখন। আচ্ছা, ডিরাইভ সেটটা কি হয়ে যাবে, এটার ফাই হয়ে যাবে, কারণ যেহেতু আইসোলেটেড পয়েন্ট মানে এটা দূরে দূরে আছে, তার তো তোমার লিমিট পয়েন্ট কি হবে, 0, কোনো লিমিট পয়েন্ট থাকবে না, ফাই। এ ড্যাশটাও ফাই হবে এন্ড বি ড্যাশটাও ফাই হবে, কারণ কাউন্টেবল সেটের লিমিট পয়েন্ট কি হয়, থাকে না কোনো। ন্যাচারাল নাম্বার লিমিট পয়েন্ট আছে নাকি, কেউ লিমিট পয়েন্ট কারণ নেইবারহুড তৈরি করতে পারবো না। নেক্সট, এ এন্ড বি are never dense in R, are never dense in R। ডেন্সিটি ডেফিনেশন মনে আছে? আইসোলেটেড পয়েন্টস এর সেটটাকে নাকি না জানি। না না না, ডেন্সের ডেফিনেশন ছিল, পরেও পড়বে। ডেন্সের ডেফিনেশন ধরো এ সেট বলবো ডেন্স, এগুলো একবার দেখে নেবে, যদি এ সেটের ক্লোজারটা পুরো রিয়েল নাম্বার হয়ে যায়, এটাকে ডেন্স সেট বলছি। যেমন কিউ একটা ডেন্স সেট, কিউ ক্লোজার করলে কি পুরো রিয়েল নাম্বার, এটা একটা ডেন্স, তাহলে কিউটা হচ্ছে ডেন্স। এর তুমি ডিরাইভ সেটটা বার করলে কত, ক্লোজ মানে ক্লোজার মানে কি, এ ইউনিয়ন এ ড্যাশ, হুম হুম। ক্লোজার মানে কি,
এ ইউনিয়ন এ ড্যাশ এই সেটটা সঙ্গে তোমার তার ডিরাইভ সেটটা, এটা ক্ষেত্রে ডিরাইভ সেটটাও কি হচ্ছে ফাই হয়ে যাচ্ছে। আর আর হচ্ছে তোমার এ বি সেটা কি কাউন্টেবল সেট, তাহলে কাউন্টেবল সেট আর ইউনিয়ন ডিরাইভ সেট তো ফাই, তাহলে কাউন্টেবলই হবে, কোনোদিন আর কোনো চান্স নেই। তার মানে এটা এগুলো নেভার ডেন্সি না। বোঝা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো যদি এটা ফাইনাইট হয় ইমপ্লাই করছে বিটাও ফাইনাইট, ইমপ্লাইড আর ইমপ্লাইড বাই। কেন দেখো এটা একটা লজিক দেওয়া যেতে পারে, কারণ দুজনের মাঝে আর একটা রুট আছে, তারপরে এটা যদি ফাইনাইট রুট ওখানে ফাইনাইট হবে, আর কোনো অপশনও নেই, কারণ এর দুটো রুটের মাঝে বি এর দুটো রুট আছে, একটা রুট আছে, তার মানে কি একটা ফাইনাইট অন্যটা ফাইনাইট হতে বাধ্য। 7 8 নেক্সট, তাহলে ইনফাইনাইট হলে ইনফাইনাইট হবে, ইনফাইনাইটটা নিয়ে বলা নেই কিছু। আচ্ছা বাউন্ডেডটা নিয়ে বলা আছে, এ যদি বাউন্ডেড হয়, এ যদি বাউন্ডেড হয় তাহলে ইমপ্লাইড এন্ড ইমপ্লাইড বাই বিটাও বাউন্ডেড হবে। আরে এগুলো সব রিয়েল নাম্বারের সাবসেট, মানে রিয়েল নাম্বারে যা যা প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলো ফলো করবে, বুঝতে পারছো? সব করা না করলেও কিছু কিছু তো করবে। এক সেকেন্ড, আমার এটা আসছে না কেন, দাঁড়াও। হুম, 9 দেখো, এ যদি বাউন্ডেড হয়, এ যদি বাউন্ডেড হয় ইমপ্লাই এন্ড ইমপ্লাইড বাই বিটা হচ্ছে ফাইনাইট হবে। বাউন্ডেড হলে তো বাউন্ডেড হয়ই, ফাইনাইট হবে। 10 if a and b are infinite set, যদি ইনফাইনাইট হয় set then a and b are equivalent। ইকুইভ্যালেন্ট মানে বোঝো, সেট গুলো ইকুইভ্যালেন্ট মানে বোঝো? শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না? ইকুইভ্যালেন্ট মানে কি? ভুলে গেছি ইকুইভ্যালেন্ট কি ছিল। দুটোর মধ্যে বাইজেক্টিভ ম্যাপ তৈরি করা যাবে। আরে যখন আমরা কাউন্টেবল করেছিলাম, যদি এনি সেট ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার দেন দ্য সেট ইজ কল্ড কাউন্টেবল, মানে ফাইনাইট অর ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার। কাউন্টেবল সেটে দুটো ছিল, ফাইনাইট অথবা এনুমারেবল। ফাইনাইট মানে ফাইনাইট, আর মানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। আর ইনফাইনাইট হলে এনুমারেবল বলেছিলাম। এনুমারেবল কখন হবে? যদি সেটা ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার। তুমি বইটা খুলে দেখবে, ওখানে লেখা আছে। আমরা পড়েছি অনেক কিছু, কিন্তু মনে নেই সেগুলো, সেটাই হচ্ছে সমস্যা। বোঝা গেল কি গেল না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে ইকুইভ্যালেন্ট মানে বাইজেক্টিভ ম্যাপ থাকবে, মানে ওই আমার দুটো সেটের ওই আইসোমরফিজম টাইপের। আইসোমরফিজম হলে হোমোমরফিজম থাকে, সেখানে তো এসব কিছু স্ট্রাকচার নেই, হোমোমরফিজম হবে না, কিন্তু বাইজেক্টিভ ম্যাপ হতে হবে। আচ্ছা নেক্সট 11, if cardinality of a greater or equals to 2, then y1 non monotonic mono solution। মানে কার্ডিনালিটি যদি এটা গ্রেটার ইকুয়ালস টু 2 হয়, সেটা মনোটোন সলিউশন হবে না, মানে মনোটোন ইনক্রিজিং বা মনোটোন ডিক্রিজিং সেরকম টাইপের কিছু হবে না। একইভাবে বি এর জন্য বলতে পারি, ইফ বি গ্রেটার অর ইকুয়ালস টু 2 দেন y2 নন মনোটোনিক সলিউশন। স্টেটমেন্ট গুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরকম না যে স্টেটমেন্ট মুখস্থ ছাড়াও হয়ে যাবে।
ঠিক আছে। ওকে, আর একটা জিনিস দেখে নাও একটু। আচ্ছা, আজকে আর এই পর্যন্ত থাকবে নাকি আর কিছু করাবো? না স্যার, আজকে হচ্ছে না, কঠিন লাগছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। পরের দিন মানে ওখানেই আরো আবার সলিউশন দিয়েই হবে, মানে বিভিন্ন রকম টাইপের তোমার শর্ট নোট টাইপের। তুমি এমনিতে প্র্যাকটিস করতে পারো, যেগুলো তুমি জানো সেগুলো প্র্যাকটিস করতে পারো। আমি আগে ঠিক আছে, শর্ট নোট টাইপ করাবো, মানে তুমি যেগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে, সেগুলো আমার মতো থাকবে আশা করি। তারপরেও আরো কিছু এক্সট্রা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখো। যা হ্যাঁ গেস স্যার। করেছিল তা হলো না, আলাদা টাইপের জিনিস হচ্ছে সব। একটু মানে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাই মনে হচ্ছে। কিছু করার নেই, অ্যান্সার এরকমই থাকবে। তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কোনোদিনই, সলিউশন যেটা বেরবে সেটা অ্যান্সারে থাকবে না, তার প্রপার্টি দেবে। ঠিক আছে। বুঝতে পারছো? কোশ্চেনটা তো হ্যাঁ, এখানেই কঠিন হয়। মানে সলিউশন যদি তোমাকে বলে তো তোমার কোনো ব্যাপার নেই, সলিউশন মোটামুটি অনেক ইকুয়েশনের বার করা যায়, অথবা সলিউশন দিয়ে দিলে তুমি কি করবে, সলিউশনটা বসিয়ে দেখে নেবে ম্যাচ করছে কিনা, তাহলেই তো সলিউশন হয়ে গেল। তোমাকে তো ক্যালকুলেশনই করতে হবে না। যেটা মানে জয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে বা তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তো থাকবে সেরকম যে সলিউশন দেওয়া থাকবে, সলিউশন দেওয়া থাকলে তো শোনায় সোহাগা। কারণ তুমি সলিউশনটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে চেক করবে, যেটা স্যাটিসফাই করছে সেটা অ্যান্সার হবে, নাহলে হবে না।